প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডের প্রথম যে ঘটনাটি, এই ঘটনাটি বাওর সম্পর্কিত। তো বাওর কি, হাওর কি, অনেক সময় আমরা প্যাচ লাগিয়ে ফেলি, তাই না? এই বিষয়ে একটু ছোট্ট তথ্য না দিলেই নয়। বাওর হচ্ছে এমন একটি জলাশয় যেখান দিয়ে পূর্বে কোনো একটি নদীর গতিপথ ছিল। ভূমিকম্প বা অন্য যে কোনো প্রাকৃতিক কারণে নদীর গতিপথ কিন্তু পরিবর্তন হয়ে যায়। তো পূর্বে যেখানে নদী প্রবাহিত হতো সেখানে কিন্তু মাটি গর্ত থাকে, মানে একটা নালার মতো থাকে, ক্যানাল থাকে। বর্ষাকালে বা অন্যান্য বিভিন্ন সময় সেখানে কিন্তু পানি জমে। সাধারণত এই জলাশয়গুলো ইংরেজিতে ইউ আকৃতির মতো হয়ে থাকে। এই ধরনের জলাশয়গুলোকেই মূলত বাওর বলা হয়, অর্থাৎ যে পথে পূর্বে নদী প্রবাহিত হতো এখন হয় না, এই ধরনের জলাশয়কেই বাওর বলা হয়। আর হাওর কোনো ভূ আলোড়নের ফলে সৃষ্টি হয়, গর্ত হয়ে যায়, এটা অনেকটা গামলা আকৃতির মতো হয়। এটা একটা আবদ্ধ জলাভূমি, কোনো পাশ থেকে পানি চলে আসতে পারে নদী থেকে, যেমন হাকালুকি হাওর, টাঙ্গুয়ার হাওর, এরকম আর কি। তো যে হাওর নিয়ে কথা বলবো, এই হাওরটি যশোরের ঝিকরগাছা উপজেলার বোধখানা গ্রামে। আর এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম ইমরান হোসেন। এই ইমরান হোসেন ভাই, উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, রয়েছেন সিঙ্গাপুরে। ওনার বাড়ি যশোর জেলার চৌগাছা উপজেলার পাশাপুল ইউনিয়নের পাশাপুল গ্রামে। তো ঘটনাটি ওনার নানার বাবার সাথে ঘটে যাওয়া। ওনার নানার বাড়ি যশোরের ঝিকরগাছা জেলার বোধখানা গ্রামে। তো নানার নাম আবুল হক সর্দার, তবে ঘটনাটি ঘটেছিল নানার বাবার সাথে। আমরা বড় নানা বলে সম্বোধন করব। অনেক আগের ঘটনা, তো সালটা ওভাবে ঠিক মনে করতে পারেন নাই, তবে যতটুকু বোঝা যায় 1944-45 সালে এরকম আশেপাশে হবে আর কি। তো এই বোধখানা গ্রামে ওনার নানার বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটা বাওর। গ্রামের মানুষ সেই বাওর থেকেই বর্ষাকালে মাছ ধরতো। আর যখন পানি শুকিয়ে যেত, ওখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে বিভিন্ন ফসলের চাষ হতো, বিশেষ করে সরিষার চাষ বা অন্যান্য চাষগুলো সেখানে হতো। তো অনেক মানুষই বর্ষাকালে সেখান থেকে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করতেন। তো নানার বাবাও ছিলেন এমনই একজন। অভাবের সংসার, বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতেন। তাছাড়া নানার বাবা সুঠাম দেহের একজন মানুষ ছিলেন। বাওরে সবাই ছোট ছোট নৌকা, বিশেষ করে ডিঙি নৌকাগুলো ব্যবহার করতো। অনেকে তাল গাছ দিয়ে বানানো এক ধরনের ছোট নৌকা দিয়ে মাছ ধরতো। দিনে রাতে সবসময় মানুষ মাছ ধরতো। রাতের বেলা বিশেষ করে বড় বড় মাছ পাওয়া যেত, বড় বড় বোয়াল, এই ধরনের মাছ রাতের বেলা নাকি সেখানে পাওয়া যেত। তো নানার বাবা, উনি রাত দিন বিভিন্ন সময় যখন সুযোগ পেতেন তখনই মাছ ধরতেন। বিশেষ করে রাতের বেলা উনি মাছ ধরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন, বড় বড় মাছ পাওয়া যেত। তো একদিন উনি রাতের বেলা মাছ ধরার সরঞ্জাম সহ, গ্রামের ভাষায় কোচ, জাল, আরো বিভিন্ন ধরনের সরঞ্জামাদি রয়েছে, এগুলো নিয়ে উনি গিয়েছেন বাওরে মাছ ধরতে, ওই তাল গাছের ছোট ওই ডিঙি নৌকাটা নিয়ে। নিজের সুরক্ষার জন্য উনি সবসময় একটা গাছি দা রাখতেন। উনি মাঝে মাঝে খেজুরের গাছ কাটতেন। খেজুরের গাছ কাটার জন্য ধারালো এক ধরনের বড় দা দরকার হয়। তো ওই ধরনের দা ওনার কাছে সবসময় থাকতো। রাতের বেলা উনি ওই দাটা নিয়ে যেতেন। উনি প্রতিদিনের মতো ওই রাত্রে মাছ ধরতে গিয়েছেন। মাছ ধরতে ধরতে গভীর রাত হয়ে যায়। অনেক মাছ পেয়েছিল না উনি। হঠাৎ করেই উনি খেয়াল করেন যে দূর থেকে পানির পাক সৃষ্টি হয়েছে এবং ওই পাকটা আস্তে আস্তে ওনার দিকে আসতে শুরু করেছে। ওই জায়গাটা আসলে গভীর না, তারপর ওখানে পাক সৃষ্টি হয়েছে কেন? এটা তো স্বাভাবিক কোনো বিষয় নয়, ওখানে পাক সৃষ্টি হওয়ার কথা নয়। উনি যখন বুঝতে পারলেন এটা স্বাভাবিক কোনো কিছু না, তখন উনি নড়াচড়ে বসলেন। ওনার হাতে থাকা গাছি দাটা উনি হাতে রাখলেন। ওদিকে ওই পাকটা আস্তে আস্তে তার নৌকার দিকে এগিয়ে আসতে শুরু করেছে। তো যখন দেখলেন যে ওইটা নৌকার একদম কাছে চলে এসেছে, তখন উনি চিৎকার করে বলে উঠলেন, এই, আমার ক্ষতি করার জন্য যদি তুই এসে থাকিস তাহলে চলে যা, নইলে কিন্তু এক কোপে তোকে দুই খণ্ড করে ফেলবো, কেটে টুকরো টুকরো করে ফেলবো। পাকটা ওখানে থেমে যায়, কিছুক্ষণ পাক হতে থাকে, এরপর পাকটা নিমিষেই মিলিয়ে যায়, পানি একদম শান্ত হয়ে যায় আগের মতো। উনি তখন ভয়ে নৌকা ঘুরিয়ে পাড়ের দিকে যাওয়া শুরু করেছেন। যখনই পাড়ের দিকে নৌকা ঘুরিয়েছেন, তখনই উনি দেখতে পান যে আরে একই, আমি কোথায়, পানি কোথায়, আমি কোথায় আসছি? নৌকা তো আর একটু আগাচ্ছে না, একটু আগাতে পারছেন না উনি নৌকা নিয়ে। উনি দেখলেন উনি একটি শস্য ক্ষেতের মধ্যে নৌকার উপর বসে আছেন, চারদিকে শুকনো। উনি মূলত মাছ ধরতে ধরতে বাওরের অনেক ভেতরে চলে গিয়েছিলেন। আর যখন উনি দেখতে পেলেন উনি একটি শস্য ক্ষেতের মধ্যে বসে আছেন, তখনই বুঝতে পারলেন উনি মারাত্মক এক বিপদে পড়ে গেছেন। উনি ওনার জানা বিভিন্ন দোয়া দুরূদ পড়তে থাকলেন। হঠাৎ করেই উনি দেখলেন যে আরে, এখন শস্য ক্ষেত কোথায়?
উনি তো বাওরের মধ্যেই বসে আছেন। উনি তখন দ্রুত আবার নৌকা পাড়ের দিকে বাইতে শুরু করলেন। অল্প সময়ের মধ্যেই উনি নৌকা নিয়ে পাড়ে চলে আসেন। তবে এতক্ষণে কিন্তু আশেপাশে কোনো মানুষকে উনি দেখেন নাই কেন এটাও বুঝতে পারছেন না। সাধারণত এই সময় অনেক মানুষই বিভিন্ন জায়গায় হারিকেনের আলো জ্বালিয়ে বা কুপির আলো জ্বালিয়ে মাছ ধরতে থাকেন, কিন্তু এখন মানুষের কোনো নামগন্ধই নেই। উনি যদিও বা সাহসী ছিলেন, তারপরও কেন জানি অনেক ভয় পেয়ে যান। উনি দোয়া দরুদ পড়তে পড়তেই পাড়ের দিকে আগান, পাড়ের কাছে চলেও আসেন, পাড় থেকে নামেনও। উনি ওনার নৌকাটি ঘাটে বেঁধে মাছগুলো নিয়ে ভয়ে ভয়ে বাড়ির দিকে রওনা দেন। তো ওই সময় চাঁদের আলো মোটামুটি ছিল, খুব ছিল বিষয়টা এরকম না, মোটামুটি ছিল আর কি। তো উনি যখন ওই বাওরের নিচু জায়গা থেকে উঁচু জায়গার দিকে উঠছেন, মানে রাস্তার দিকে উঠবেন, তখন কিছুটা হোঁচট খেয়ে পড়ে যান। আর তখন ওনাকে কেউ পেছন থেকে বলে ওঠে, কিরে খোকা, পড়ে গেলি? কণ্ঠটা ওনার খুব পরিচিত লাগে। এটা শুনে উনি পেছন দিকে তাকান। তখন উনি দেখেন তাদেরই গ্রামের একজন হিন্দু ভদ্রলোক, যিনি ডক্টর ছিলেন, গ্রাম্য চিকিৎসক ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন, উনি দাঁড়িয়ে আছেন। আর ওনাকে বলছে, ওঠ ওঠ খোকা, ভয় পেয়েছিস নাকি? ওঠ, ভয়ের কিছু নাই। তখন উনি বলেন, মানে বড় নানা বলেন যে, হ্যাঁ ডাক্তার কাকা বাবু, আমি ভয় পাইছি, ওই বাওরের মধ্যে একটু ভয় পাইছি আর কি। তখন ওই ডাক্তার বলেন, ভয়ের কিছু নাই, যা যা বাইতে যা। এরপর বড় নানা যখন দাঁড়ান, শরীরটা একটু স্থির করে দাঁড়িয়েছেন আর কি, মাছগুলো তো পড়ে গিয়েছিল হোঁচট খেয়ে, ওগুলো যখন ওঠাতে যাবেন, তখন উনি জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ভয়টা পেয়েছিলেন। ওই যে কাকা বাবু ডক্টর, গ্রাম্য চিকিৎসক, তখন এই বড় নানার মনে পড়ে, আরে এই ডাক্তারবাবুর সাথে যে উনি কথা বললেন, এই ডাক্তারবাবু তো বহুদিন আগেই মারা গেছেন, তাও 20-25 বছর আগে হবে। তখন ওই লোকটার দিকে উনি ফিরে তাকিয়েছেন, আর তখনই দেখেন যে ভয়ঙ্কর একটা অবয়ব ওখানে দাঁড়িয়ে আছে আর বিশ্রীভাবে হাসছে। উনি কি করেছেন, ওখানে সব কিছু রেখে, ওই দা মাছ যা যা আছে সব রেখে দিয়েছেন, বাড়ির দিকে দৌড়। তখন পেছন থেকে বলতেছে ওই অবয়বটা, কিরে খুব সাহস না, আমাকে না কেটে 2 টুকরো করে ফেলবি? তো কাট, দৌড়াস কেন, এত ভয় কিসের, সব ভয় চলে গেল, কিরে দাঁড়া দাঁড়া, এভাবে বলছে আর কি। উনি কিন্তু আর পেছন দিকে তাকান নাই, উনি তো ওনার মতো করে দৌড়াচ্ছেন। উনি একবারে ওনার বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর উঠানের উপর প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। বাড়ির সদস্যরা তার চিৎকার শুনে ঘুম থেকে জেগে যায়, তাকে ধরাধরি করে ঘরের মধ্যে নিয়ে আসে। ওই রাত্রেই মসজিদ থেকে হুজুর ডেকে এনে ঝাড়ফুঁক করানো হয়। সকালবেলা ওনার হুঁশ ফেরে, তখন তার শরীরে প্রচন্ড জ্বর। সবাই যখন জিজ্ঞেস করে কি হয়েছিল, উনি তখন আস্তে আস্তে সবকিছু বলেন। এরপর বাওরের দিকে লোকজন গিয়েছেন, গিয়ে দেখেন যে ওনার সেই গাছি দাটা পড়ে আছে, এছাড়া মাছ বা অন্য কোনো কিছুই সেখানে ছিল না। তো ওনার যে জ্বর এসেছে, কোনো ওষুধেই এই জ্বর আর কমে না। অনেক ঝাড়ফুঁক করা হয়েছিল, তারপরেও কমে না। 3 দিন সর্বোচ্চ উনি স্টে করেছিলেন। এই জ্বরে আক্রান্ত হয়েই উনি মারা যান। স্থানীয় কবিরাজরা বলেছিলেন যে উনি ভয়ের খোলে পড়ে গেছেন, মানে হঠাৎ করে এই ধরনের ভয় যদি কেউ পায়, এতে যে প্রচণ্ড জ্বর আসে, এই জ্বরে অনেকে মারা যান। তো উনি ভয়ের খোলে পড়ে গিয়েছিলেন, মানে হঠাৎ করে উনি যে এরকম ভয় পাবেন উনি তো কখনো কল্পনাতেই আনেন নাই। মূলত এই কারণে মারা গেছেন। ওই কবিরাজরা বলেছিলেন যে ওই জিনে যে তাকে মেরে ফেলেছে, বিষয়টা এরকম না, ওই ভয়ের কারণেই উনি মারা গিয়েছেন। তবে উনি যে সাহস দেখিয়ে ওই যে দা দিয়ে কোপ দেবেন এটা বলেছিলেন, এই জন্যই জিনটা ক্ষিপ্ত হয়ে তার কাছে চলে এসেছিল এবং ভয়ঙ্কর আকৃতিতে তাকে ভয় দেখিয়েছিল, এটাই কবিরাজরা বলেছিলেন। তবে এই ধরনের সাহস করা উচিত নয়, দোয়া দুরুদ পড়ে ওখান থেকে চলে আসা উচিত, এটাই অনেকে পরামর্শ দেন। বেশি সাহস করতে গেলে কিন্তু এই ধরনের বিপদ আপদ হয়ে যায়, আর ভাগ্য খারাপ থাকলে আর তো কথাই নেই। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি ইমরান হোসেন ভাইকে ভয়ঙ্কর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা চাই না এরকম ঘটনা আর কারো সাথে ঘটুক। আর যদি কখনো এই ধরনের সমস্যা আমরা ফেস করি, আমরা দোয়া দুরুদ পড়ব, তবে এদের সাথে ভয়ঙ্কর আচরণ আমরা করার চেষ্টা করব না, তাতে করে এরা বেশি ক্ষিপ্ত হয়ে যায় এবং আরও বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করতে পারে।
প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি স্বাগতম জানাচ্ছি আমাদের থার্সডে নাইটের 152তম আয়োজনের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার আরও একটি ঘটনা কিন্তু আমরা থার্সডে নাইটের 131 নম্বর এপিসোডে প্রচার করেছি। তার নাম শেখ রবিউস সানি। ওনার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের কোরামারি গ্রামে। উনি মূলত যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি উনি সংগ্রহ করেছেন ওনার অফিস কলিগ গিয়াসউদ্দিন ভাইয়ের কাছ থেকে। ঘটনাটি ঘটেছিল মাদারীপুর জেলার কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝিকান্দি গ্রামে। এই যে গিয়াসউদ্দিন ভাই, ওনার দাদা আফসার মোল্লা এবং ওনার দাদার বন্ধু আরজ আলী, এই দুইজনের সাথে ঘটনাটি ঘটেছিল। ঘটনাটির সময়কাল আনুমানিক 1980 সালের আশেপাশে। তো চলুন ঘটনার ভেতরে ঢুকে যাই। এই যে এনায়েতনগর ইউনিয়ন, এই ইউনিয়নের উপর দিয়ে দুটি নদী প্রবাহিত হয়েছে। একটার নাম আড়িয়াল খা আর একটার নাম হচ্ছে পালারদি। বর্ষার সময় নদীতে প্রচুর পরিমাণে পানি থাকতো। ওই সময়ে চারদিকে একদম ভেসে যেত, যার কারণে এই মাঝিকান্দি গ্রামের কিছু সংখ্যক মানুষ পেশা হিসাবে মাছ ধরাকেই বেছে নিয়েছিল। মাছ ধরতে কেউ রাতের বেলায় টেটা দিয়ে বা জাল পেতে মাছ ধরতো, আবার কেউ বাঁশ দিয়ে তৈরি ভেসাল বলে যেটাকে, ওটাকে গ্রাম্য ভাষায় আসলে ভেসাল বলে, অন্য কোনো নাম থাকতে পারে, এটা দিয়ে মাছ ধরতো। যার মধ্যে এই আরজ আলী এবং আফসার মোল্লা, এনারা এই ভেসাল দিয়ে মাছ ধরতেন। ভেসাল দিয়ে মাছ ধরার পদ্ধতি অনেকেই জানেন, তারপরে বলছি। বাঁশের দুই কর্নার থেকে শুরু করে জাল দিয়ে মুড়িয়ে দেওয়া হয়। স্রোতের উপকূলে ভেসাল দিয়ে রাখলে ওটার ভিতরে মাছ গেলে বোঝা যায়। তখন ভেসাল যিনি চালান, উনি বাঁশের গোড়ার অংশটার উপরে দাঁড়ালে ভেসালের সামনের অংশটা উপরের দিকে উঠে যায়। যিনি ওই গোড়ার দিকে দাঁড়িয়েছেন তার ভারের কারণে ওই দিকটা নেমে যায় আর সামনের অংশটা উপর দিকে উঠে যায়। জাল টেনে টেনে মাছগুলোকে সামনের দিকে এনে পাশে একটা জায়গা থাকে মাছগুলো রাখার জন্য, ওই জায়গাতে ওই মাছগুলো রেখে দেওয়া হয়। ঘটনাটি এই গিয়াসউদ্দিন ভাইয়ের দাদা আফসার মোল্লা উনি যেভাবে বর্ণনা করেছেন, ঠিক সেভাবেই আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। যে ওই সময়ে ওনাদের বয়স, মানে এই যে আফসার মোল্লা দাদা, তারপরে এই আরজ আলী দাদা, ওনাদের বয়স 18-19 বছর এরকম ছিল আর কি। কোনো কিছুই ভয় পেতেন না। মাছ ধরার জন্য ওনারা সবসময় রাতকেই বেশি প্রাধান্য দিতেন, কারণ রাতের নিস্তব্ধতায় মাছ বেশি পাওয়া যায় আর বড় বড় সাইজের মাছও পাওয়া যায়। তো ওনারা যে ভেসাল দিয়ে মাছ ধরতেন, ওটা ছিল গ্রামের ঠিক মাঝখানে একটা বিলের মাঝে, কিন্তু একটা পুকুরের সাইডে। যখন বিলে পানি থাকতো না তখন ওই পুকুরটা দেখা যেত, আর যখন বিলে পানি চলে আসতো তখন বিল পুকুর তো সমান হয়ে যেত। তো ওই বছর মানে প্রচুর পানি এসেছিল বর্ষার সময় আর কি। তো আড়িয়াল খা আর ওই পালারদি নদীতেও বেশ অনেক পানি চলে এসেছে, যার কারণে ওই সাইডটাতেও পানি চলে আসছে আর কি। তো প্রতিদিন ওনারা দুজন একসাথেই মাছ ধরার জন্য যেতেন। একজন রাতের অর্ধেক টাইম ভেসাল বাইতেন, আর একজনে ওই ভেসালের সাইডে একটি টঙের মতো করে ঘর তৈরি করা হয়েছিল, সেটাতে একজন ঘুমাতেন। আবার বাকি অর্ধেক রাত অন্য একজন ভেসাল বাইতেন, অন্যজন আবার ঘুমাইতেন। এইভাবে আর কি রোস্টার ডিউটি করে করে পুরো রাতটা কাভার দিতেন। তো ঘটনার যেদিন সূত্রপাত হয়, ওই দিন এই আরজ আলী দাদা উনি হলো মাছ ধরছিলেন, আর আফসার দাদা উনি একটি দাওয়াত খাওয়ার জন্য কোনো একটা জায়গায় গিয়েছিলেন, ওনাদের আত্মীয়র বাড়িতে আর কি। তো যেখানে আসলে উনি গিয়েছেন ওখান থেকে রাত্রে ফেরত আসবেন এমনটাই কথা ছিল। আর কথা ছিল আরজ আলী দাদা সন্ধ্যার পর থেকে রাত 1টা পর্যন্ত মাছ ধরবে। এরপর উনি দাওয়াত খাওয়া থেকে ফিরে সরাসরি এখানে আসবেন। আসার পর উনি মাছ ধরবেন আর আরজ আলী দাদা ঘুমাবেন আর কি। তো এরকম কথাই ছিল। তো আত্মীয়র বাসা থেকে বারবার বলার পরেও এই আফসার দাদা কিন্তু আর থাকেন নাই, উনি চলে আসছেন। উনি যখন রওনা দিয়েছেন তখন রাত 11টার মতো বাজে আর কি। আর ওই সময়ের প্রেক্ষাপটে গ্রাম এলাকায় রাত 11টার মানে তো অনেক রাত। গ্রামের রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় যেতে তো একটু সময় লাগবে। উনি চিন্তা ভাবনা করে বাসা থেকে বের হয়েছেন। আর একটা দোকান বন্ধ ছিল, ওই দোকানদারকে ডেকে এনে দোকান খুলিয়ে 1 প্যাকেট বিড়ি কিনেছেন। ওনার মনের মধ্যে কোনো ভয় ডর নাই আর কি। বিড়ি ধরাচ্ছেন, একটা ধরিয়েছেন ওই দোকান থেকেই। আর ওই বিড়ি শেষ হতে হতে ওই বিড়ির আগুন দিয়ে আর একটা বিড়ি ধরাচ্ছেন, এভাবে আসছেন আর কি। আর ওই দোকানের সময় ম্যাচ শেষ হয়ে গিয়েছিল, যার কারণে উনি ম্যাচ কিনতে পারেন নাই। ওই বিড়ির আগুন দিয়েই আর একটা বিড়ি ধরিয়ে ধরিয়ে উনি চলে আসবেন। ওনার আইডিয়া ছিল যে এই বিড়িগুলো শেষ হতে হতে উনি এই ভেসালের কাছে চলে আসবেন। ওনার কাছে 3 ব্যাটারির একটি টর্চ লাইট ছিল, যেটাতে
চার্জ একটু কম ছিল, আর ওই দোকানে ব্যাটারি ছিল না, যার কারণে কিনতে পারেন নাই। টাকা ছিল না কাছে, বাট কিনতে পারেন নাই। তো উনি প্রায় 20 মিনিট হেঁটেছেন, বিলের মাছ দিয়ে ছোট মেঠো পথ ধরে হাঁটা শুরু করেছিলেন আর কি। বেশ কিছুটা পথ উনি গিয়েছেন, হঠাৎ করে পেছন থেকে নাম ধরে ডাকছে, এই আফসার ভাই, আফসার ভাই, দাঁড়ান দাঁড়ান। তো পেছন দিকে তাকিয়ে দেখেন যে উনি যেই বাসা থেকে দাওয়াত খেয়ে আসছেন, মানে আফসার দাদা যেই বাসা থেকে দাওয়াত খেয়ে আসছেন, ওই বাসারই একজন, যার নাম হচ্ছে হাসান। তো বলছে, দেও আফসার ভাই, কি ব্যাপার, চলে আসলেন, আসার সময় তো আমাকে বলে আসলেন না। যাক, সমস্যা নাই, দেন বিড়ি, দেন বিড়ি খাই। তো উনি কোনো চিন্তা ভাবনা না করেই উনি যে বিড়িটা খাচ্ছিলেন ওই বিড়িটাই তাকে দিয়ে দিয়েছেন। চিন্তা করছেন তার হাতে দেওয়ার পর উনি আবার আরেকটা বিড়ি বের করে ওইটার আগুন থেকে উনি আরেকটা বিড়ি ধরাবেন। ওই লোকটা করছে কি, বিড়ি হাতে নেওয়ার সাথে সাথে ওই বিড়িটা সোজা পানির দিকে ছুঁড়ে মেরেছে। পানিতে ওই বিড়িটা পড়ে একদম ভিজে একাকার, আগুনও নিভে গেছে। এখন উনি তো দোকান থেকে বিড়ি কেনার সময় ম্যাচ কিনতে পারেন নাই, এক বিড়ি দিয়ে আর একটা বিড়ি ধরাচ্ছিলেন, এরকম করে করে আসছিলেন। এই লোকের এই আচরণ দেখে উনি তো খুব অবাক হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ভাই, বিড়িটা খাইলেন না, বিড়িটা পানিতে ফেলে দিলেন, এখন আমি সারাটা পথ যাবো কিভাবে? তো ওই লোক কোনো উত্তর দেয় না, খালি এতটুকু বলেছে, সোজা হাঁটেন, আমি পেছনে আসি। আফসার দাদা খুব বিরক্ত হলেন ওনার এই আচরণে, কারণ এই ধরনের রসিকতা আসলে উনি পছন্দ করেন না। মোটামুটি জ্যোৎস্নার আলো ছিল, ওই লোকটার ফেসটা বোঝা যাচ্ছে, তবে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে বিষয়টা এরকম না, মানে রাতের বেলা হালকা চাঁদের আলোতে মানুষের চেহারা যেরকম বোঝা যায় ওই রকম। এদিকে এই আফসার দাদা উনি লক্ষ্য করলেন যে ওনার যে টর্চ লাইটটা ছিল, ওই টর্চ লাইটের ব্যাটারি চার্জও শেষ হয়ে গেছে। ওই সময় তো ড্রাই সেল ব্যাটারিগুলো থাকতো, ওগুলো একবারই ইউজ করা যেত, চার্জ শেষ হয়ে গেলে ওটা কিন্তু আর পুনরায় ইউজ করা যেত না, মানে রিচার্জেবল ছিল না আর কি, ওটা ফেলে দিতে হতো। তো চার্জও শেষ হয়ে গেছে একরকম। উনি হাঁটছেন, রাগ করে পেছন দিকে তাকাচ্ছেন না, তবে এতটুকু বুঝতে পারছেন যে ওই হাসান নামের ভদ্রলোকটা সে পেছন পেছন যে আসছে, পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। হঠাৎ করে মনে হলো যে ওই শব্দটা পাওয়া যাচ্ছে না, আর অন্য ধরনের একটা শব্দ আসছে, ফসফস শব্দ। ফসফস বলতে সাপ যেরকম ফসফস শব্দ করে বা হিস হিস শব্দ করে, ওই রকম। উনি তখন পেছন দিকে তাকিয়েছেন। পেছন দিকে তাকিয়ে উনি যেটা দেখেছেন, এটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন কুকুরের মতো দেখতে, কিন্তু কুকুর না, পা দুইটা মানুষ যেভাবে দুই পায়ে ব্যালেন্স করে হাঁটে ওভাবেই হাঁটছে, আর চোখ দুটো আছে। সমস্যা হচ্ছে যে দুটো চোখ বড় বড়, মনে হচ্ছে সমস্ত শরীর জুড়েই ছোট 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 চোখ রয়েছে, যেগুলো পিটপিট করছে। আর এটাই মূলত সাপের মতো ফসফস শব্দ করছে। হালকা আলোতে দেখা যাচ্ছে যে এর গায়ে কালো দাগ, কালোর মাঝখানে মনে হচ্ছে হলদেটে দাগ, যদিও বা চাঁদের আলোতে হলুদ আলো কিন্তু বোঝা যায় না, সাদা সাদাই মনে হয় বা এরকম কিছু মনে হয়, তবে ওনার কাছে মনে হইলো কিছুটা হলদেটে ভাব আর কি। এটা দেখে উনি তো বুঝতে পারছেন যে কিসের খপ্পরে উনি পড়ছেন। এই কারণেই মূলত এই হাসানের রূপ ধরে এটা আসছে, আর ওই বিড়িটা হাতে নিয়ে পানিতে ফেলে দিচ্ছে। উনি এটা দেখে তো চোখ বন্ধ করে সামনের দিকে দিয়েছেন ভৌ দৌড়, মনে মনে দোয়া দূর যা পারছিলেন পড়ছিলেন। কতক্ষণ দৌড়েছেন জানি না, তবে যখন উনি চেতনা ফেরত পান তখন দেখেন যে আশেপাশে অনেক লোক, উনি ওনার ঘরেই শুয়ে আছেন, আর ঘরে ঘড়ি ছিল, সকাল 8টা, মানে এরকম কাছাকাছি বাজে, 8টা 8:15 মতো বাজে আর কি। আত্মীয় স্বজনে ভরা পুরো বাড়ি। তো ওনার বাবা কাছে এসে বলেন যে তোর আসতে দেরি হওয়ায় আমি তো সামনে আগাইছিলাম, গ্রামের শেষের দিকে তোকে মাটিতে পড়ে থাকতে দেখি, তখন আমি তোকে তুলে নিয়ে আসি। এই যে এতগুলো লোক আসছে, আফসার দাদা দেখলেন যে তার কাছের বন্ধু আরো জালি নেই। উনি চিন্তা করলেন যে আমার এমন একটা বিপদ হলো, আরো জালি কি জানে না, তা তো জানার কথা, আসলো না। তখন এই আফসার দাদা বলছেন যে আচ্ছা আরো জালি কি আসছিল আমাকে দেখতে? তখন এই আফসার দাদার মা উনি বললেন যে ওঠ, আরো জালির বাসায় যাইতে হবে। মনে হলো যে আফসার দাদার মায়ের মুখটা বেশ শুকনো, কোনো কিছু চিন্তা করছেন, দুশ্চিন্তা করছেন, এবং উনি বেদনার্থ। উনি কোনো রকম চিন্তা ভাবনা না করে তার মায়ের সাথে আরজালির বাসার দিকে রওনা দিয়েছেন। ওখানে গিয়ে উনি দেখেন যে আরজালির বাড়ি পুরোটাই মানুষ দিয়ে ভরা, মানুষ ঢুকতেছে বের হচ্ছে, আর ভেতর থেকে কান্নার আহাজারি শোনা যাচ্ছে। ভেতরে ঢোকার পরই আফসার দাদা বাকরুদ্ধ হয়ে গেলেন। দেখলেন উঠোনেই ওনার প্রিয় বন্ধু আরজালির নিথর দেহটা শুইয়ে রাখা হয়েছে।
গলা পর্যন্ত চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। মানুষজন প্রতিনিয়ত আসছে, তো এই জন্য পুরো মুখটা ঢেকে দেয়নি, বারবার আসছে, মানুষ দেখতে যাচ্ছে, খুলছে, এই জন্য শুধু গলা পর্যন্ত ওই চাদরটা রেখে দেওয়া হয়েছে। পরিবারের লোকজনের কাছ থেকে আফসার দাদা জানতে পারলেন যে ওই রাত্রে, যেদিন উনি আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন, ওরা তো রাত্রে আসার কথা, ওই রাত্রেই নাকি এই আরজ আলী দাদা পানিতে ডুবে মারা গিয়েছেন। আর আরজ আলী দাদা নাকি যেখানে ডুবে মারা গিয়েছেন ওইটা ভেসেলারই একটা সাইডে, যেখানে মাছ রাখার জন্য জায়গা রয়েছে, ওইটার ভেতরে কিন্তু তার পরে মারা যাওয়ার কথা নয়। আর আরজ আলী দাদা খুব ভালোই সাঁতার জানতেন, সেখানে তো তাকে এভাবে ডুবে মরতে হবে এটা আশা করা যায় না। আর যেখানে মাছ রাখার স্থানটা ওইটা কিন্তু গভীর না, তার কোমর পানি হবে সর্বোচ্চ, তো সেখানে ডুবে কিভাবে মারা যায়। যাই হোক, রাতের বেলা মাছ ধরতে গেলে অনেক বিপদ আপদ আসে, গ্রামের মানুষজন তো এটা বিশ্বাস করে। ওই চিন্তা থেকেই তারা ধরে নিয়েছিলেন যে এটা স্বাভাবিক মৃত্যু না। কি আর করা, যিনি চলে গেছেন আর তো ফেরত আসবে না, ওঝা কবিরাজ ডেকে তার লাভ হবে না। ইসলামিক রীতিনীতি মেনে তাকে কবর দেওয়া হলো। এরপর বছর খানেক বেশ ভালোই গেল, কোনো ধরনের কোনো সমস্যা নাই। তবে এই যে আরজ আলী দাদা, উনি আগের মতো মাছ ধরতেন না ওই রকম। তার কাছের বন্ধু চলে গেল মাছ ধরতে গিয়ে, উনি খুব একটা মাছ ধরতেন না আর কি। এরপর এক রাতে আবার সেই পূর্বের নিয়মে ভেসাল পেতে মাছ ধরা শুরু করলেন, এক সিজনে শুরু করেছিলেন আর কি। তো ভেসাল পেতে বসে আছেন, হঠাৎ করে মনে হলো পেছন থেকে কেউ ধাক্কা দিল, তাকে ধাক্কা দিয়ে ভেসাল থেকে ফেলে দিতে চাইলো আর কি। তো উনি কি করেছিলেন, সৌভাগ্যবশত আল্লাহর রহমতে একটা বাঁশ উনি ধরে ফেলেছিলেন খপ করে, যার কারণে উনি নিচে পড়ে যান নাই। তবে ওনার বডিটা অনেকটা নিচে পড়ে গেছিল, কোনো রকমে উনি আবার যেই জায়গাটাতে বসার দরকার আর কি সেখানে বসেছিলেন। উনি তাকিয়ে আশেপাশে কাউকে দেখলেন না। ওই রাত্রে উনি আর মাছ ধরেন নাই, উনি সোজা বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পথে কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই, তবে ওই রাত থেকে ওনার প্রচণ্ড রকমের জ্বর, দিন দিন ওনার শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো ডক্টর দেখানো হয়, তারপর বিভিন্ন টেস্টগুলো করানো হয়, কিন্তু কোনো রোগ ধরা পড়ে না। এক পর্যায়ে এই আফসার দাদার মামা, উনি আফসার দাদার মাকে বললেন যে আপারে ডাক্তার তো দেখাইলি, একটা কবিরাজি চিকিৎসা করা, যেহেতু ডাক্তার রোগ ধরতে পারতেছে না। তো এরপর ওনার মামা পঞ্চগড়ের এক কবিরাজের সন্ধান পান তার বন্ধুর মাধ্যমে, তার সাথে চিঠি লিখে যোগাযোগ করেন। উনি চিঠি লিখে জানান যে কয় তারিখে উনি আসবেন। চিঠিতে জানিয়েছেন ওনার 2 থেকে 3 দিন সময় লাগবে, কারণ পঞ্চগড় থেকে এত দূরে আসবেন, সময় তো লাগবেই। ওই সময় তো যোগাযোগ ব্যবস্থা এখনকার মতো অত উন্নত ছিল না। তো উনি প্রথমে বিভিন্নভাবে রেল যোগে, তারপরে বাসে, বিভিন্নভাবে উনি আগে ঢাকায় আসবেন, ঢাকার থেকে আবার উনি এই মাদারীপুর যাবেন, ঢাকার থেকে লঞ্চ যোগে উনি মাদারীপুর যাবেন, এমনটাই আর কি উনি চিঠিতে লিখেছিলেন আর কি। আর ঠিকানা তো দেওয়া হয়েছিল কিভাবে আসবেন। তো যথারীতি উনি আসছেন, তো দেখা গেল যে ওনার বয়স খুব একটা বেশি না, 32 থেকে 35 বছরের মতো হবে। উনি যখন বাসার মধ্যে ঢুকবেন তখন এই আফসার দাদা বারান্দাতেই বসেছিলেন। একটা জিনিস সবাই লক্ষ্য করলেন যে উনি বাসার মধ্যে ঢুকতে যাবেন এমন সময় বলছে, এই যা যা হুট হুট যা, সর সর সর, এই টাইপের কিছু একটা বলছিল, মনে হচ্ছে কোনো কিছু তাড়াচ্ছেন। আফসার দাদা কিন্তু এমনভাবে শুকিয়ে গিয়েছিলেন যে ওনার শরীর কঙ্কালসার হয়ে গেছে। তো কবিরাজ উনি ওনার নিয়মে বাড়ি বন্ধ করলেন, রুকিয়া করলেন, কিন্তু কোনো ফলাফল পাওয়া গেল না। কবিরাজ বলেন যে উনি যখন বাসার মধ্যে ঢুকছিলেন তখন নাকি বাসার চারপাশ দিয়ে, এমনকি বাসার ভেতরেও অসংখ্য সাপ ঘোরাফেরা করছিল, যেগুলো কোনো বিষধর সাপ না। বর্ষাকালে ওই হলুদ টাইপের ধরা সাপগুলো থাকে না, শরীরে কালো কালো দাগ রয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ওই রকম টাইপের যেই সাপগুলো আমরা দেখি, ধরা সাপ। তবে এগুলো অস্বাভাবিক রকমের বড় ছিল, এগুলো নাকি শুধু ওই কবিরাজই দেখতে পাচ্ছিল। তো কবিরাজ আফসার দাদার মাকে বললেন যে এই আফসারকে 41 দিন ভিন্ন ভিন্ন 7টা পুকুরের পানি দিয়ে গোসল করাতে হবে। প্রথমে 6টা পুকুরের পানি দিয়ে 6 দিন করে 36 দিন, মানে প্রত্যেকটা পুকুরের পানি দিয়ে 6 দিন, 6 6 36। তো এই 36 দিন হওয়ার পর 7 নম্বর যেই পুকুরটা, এই পুকুর থেকে 5 দিন গোসল করাতে হবে, মানে ওই পানি নিয়ে 5 দিন গোসল করাতে হবে। তো মোট 41 দিন গোসল করাতে হবে। আর 2টা বাদুরের বাম চোখ দিয়ে উনি কিছু একটা করবেন, কিন্তু বাদুর তো হুট করে পাওয়া সহজ বিষয় না, বাদুর ধরাটাও সহজ বিষয় না। তো এই কয়েকটা দিন উনি ওনাদের বাসায় অবস্থান করবেন আর কি, মানে এই আফসাদাদের বাসায়। সেই অনুযায়ী কবিরাজকে ওনাদের পাশের ঘরে থাকার জায়গা করে দেওয়া হলো। তো কবিরাজ বললেন যে বিনা অনুমতিতে ওনার ঘরে যেন কেউ না আসে।
ওই রাতে রাত আনুমানিক 12টার দিকে কবিরাজের ঘর থেকে কথা বলার শব্দ পাওয়া যাচ্ছিল। নারী আর পুরুষ মিশ্রিত একটা কণ্ঠে বলছিল, এই কবিরাজ, এটা আমার একান্ত বিষয়, তুই এখানে এসে কিন্তু ভুল করছিস। আমি এই পরিবারটা শেষ করব, পাশাপাশি তোর পরিবারেরও কাউকে বাঁচায় রাখবো না কিন্তু। এইভাবে কিছুক্ষণ কথা বলার পর আবার সবকিছু শান্ত। ভয়ে ভয়ে রাতটা কিন্তু কেটে গেল। পরদিন সকাল থেকে শুরু হলো বাদুর খোঁজা। তো কোনোভাবে বাদুর পাওয়া গেল। এরপর কবিরাজ কিছু একটা বানিয়ে ওনার কাছে আসলেন, তখন অবশ্য সন্ধ্যার সময়। তো তারপর যেটা হয়েছে সেটা অবশ্য আফসার দাদা উনি বলতে পারেন নাই, উনি ওনার মায়ের মুখ থেকে শুনেছিলেন যে ওনার মা বলেছিলেন যে কবিরাজ যখন আফসার দাদার দিকে এগিয়ে আসছিলেন তখন ওই কবিরাজকে দেখে আফসার দাদা সাপের মতো শব্দ করছিলেন, ফসফস শব্দ করছিলেন। আর তখন নাকি এই আফসার দাদার শরীরটা হলুদ আর কালো বর্ণ ধারণ করছিল, কখনো হলুদ কখনো কালো, আবার শরীরের বিভিন্ন জায়গায় কোনো জায়গায় হলুদ কোনো জায়গায় কালো এরকম বর্ণ ধারণ করছিল। কখনো কখনো পুরোটা হলুদ হয়ে যায়, কখনো কখনো পুরোটা কালো হয়ে যায়, আবার কখনো কখনো শরীরের বিভিন্ন জায়গায় এরকম দুই রং জায়গায় জায়গায় ছোপ ছোপ ভেসে ওঠে এরকমটা। তো কবিরাজ ওনার সামনে এসে কিছু ছিটিয়ে দেন, আর তখন উনি গোংরাতে গোংরাতে মাটিতে লুটিয়ে পড়েন। আর চোখ বন্ধ থাকা অবস্থায় নাকি উনি মুখ দিয়ে ওই নারী পুরুষ মিশ্রিত কণ্ঠে কথা বলছিলেন, আর বলছিলেন নাকি যে কবিরাজ, নিজের মৃত্যু কিন্তু নিজে ডেকে আনলি। এরপর কবিরাজ ওই যে বাদুরের চোখ দিয়ে তৈরি একটা জিনিস তৈরি করেছিলেন, ওইটা তার গলায় পরিয়ে দিতেই উনার কথা বলা বন্ধ হয়ে যায়। উনি সোজা উঠে বসেন আর স্বাভাবিকভাবে কথা বলতে থাকেন, মানে একদম তখন থেকে আবার সেন্স স্বাভাবিক। ওই দিন রাত্রে আবার কবিরাজের ঘর থেকে চিৎকার শুনতে পায় সবাই, তবে যাওয়া তো নিষেধ ওইখানে। সকালবেলা ওনারা ঘুম থেকে উঠে কবিরাজের ঘরে ওনারা যান, ডাকাডাকি করেন, ভিতর থেকে বন্ধ ছিল, কোনো সারা শব্দ না পেয়ে অবশেষে দরজা ভেঙে ওনারা ভিতরে ঢুকেছেন। ঢুকে তো হতবাক, কোথাও কবিরাজ নাই, ওই বাড়ির আশেপাশেও নাই, ওই ঘরেও নাই। আর ওই ঘর থেকে উনি ভেতর থেকে দরজা বন্ধ করে রেখেছেন, তারপর উনি কোথায় গেলেন? ঘরের বেড়া বা আশেপাশে কোথাও কোনো ভাঙা নাই, কিচ্ছু নাই, কোথায় গেলেন? ওই যে বাদুর আনা হয়েছিল ওই বাদুরটার ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেল ওইখানে। সবাই তো চিন্তায় পড়ে যায়। এখন ওই সময় তো এরকম মোবাইল ফোন ছিল না, আর কবিরাজের বাড়িও ছিল গ্রামে, শহর এলাকায় টেলিফোন ছিল। তখন টেলিফোন করতে হলে আবার শহরে আসতে হবে, সেখান থেকে এক্সচেঞ্জ, টেলিফোন এক্সচেঞ্জ, সেখান থেকে, মানে এটা একটা জটিল প্রক্রিয়া ছিল আর কি তখন। এইভাবে কিন্তু সরাসরি ডিজিটাল ফোন বা টেলিফোন যখন ডিজিটাল যুগে প্রবেশ করে আর কি, সরাসরি নাম্বার টিপে কিন্তু এক জেলা থেকে আর এক জেলায় ফোন করা যেত। কিন্তু তার আগে এক্সচেঞ্জে ফোন করতে হতো। ওই এক্সচেঞ্জ কি করতো, একটা জেলার একটা নির্দিষ্ট পয়েন্ট আছে, সেই পয়েন্টে আবার লাইন ঢুকিয়ে দিত, তারপর কানেক্ট করে দিত। এইভাবে জটিল পদ্ধতিতে কিন্তু আলোচনা হতো। কিন্তু যখন ডিজিটাল হয়ে যায় তখন সরাসরি ফোন করা যেত আর কি, ওই এক্সচেঞ্জার ফোন করতে হতো না। তবে দেশের বাইরে ফোন করার ক্ষেত্রে কিন্তু আবার ওই এক্সচেঞ্জের মাধ্যমেই ওই আগের সিস্টেমে ফোন করতে হতো আর কি। তো এটা ছিল জটিল প্রক্রিয়া। আর ফোনও নাই, চিঠি লিখলেন, সেই চিঠির উত্তরও আসলো আরও যেতে লাগছে 3-4 দিন, আসতে লাগছে 3-4 দিন, এরকম মাঝখানে প্রায় 8-10 দিন কেটে গেছে। জানা গেল যে কবিরাজ উনি বাড়িতেই আসেন, বাড়িতে কিভাবে যে গেছেন উনি বলতে পারেন না, কিন্তু উনি বাড়িতে আসেন। রাত্রেবেলা উনি শুয়েছিলেন, চোখ খুলে দেখেন যে উনি বাড়িতে। মূলত কোনো দুষ্ট জিন অথবা ওনার পালিত কোনো জিন তাকে বাড়িতে নিয়ে গেছে এরকমটা আন্দাজ করেন। তবে এই বিষয়ে কবিরাজ কিছু ওইভাবে বলতে চান নাই। তবে কবিরাজ চিঠিতে এতটুকু জানিয়েছিলেন যে ওই যে গোসল করানোর যে পদ্ধতিটা 41 দিন করাতে হবে, ওই নিয়ম মতো যেন তাকে সেটা করানো হয়। আর এছাড়া উনি আর কোনো কাজ করতে পারবেন না, ওনার জিনেরাও সেটা নিষেধ করেছে। আর উনি এখানে কাজ করতে গেলে ওনার জীবন বিপন্ন হবে। এর মাঝে এই আফসার দাদার বাড়ি থেকে শরীয়তপুরের কোনো একটি মাদ্রাসার ভালো পরহেজগার হুজুরের সন্ধান পান। তো কবিরাজের যেই নিয়মগুলো, গোসল করার নিয়মগুলো, এই নিয়মগুলো কিন্তু চলছিল। 36 দিন কেটে যায়, কিন্তু শেষের 5 দিনের মাথায় হলো একটা বিপত্তি। শেষের 5 দিনের একদম শেষ দিন, মানে 41তম দিন যেদিন হবে গোসল করানো হবে, ওই দিন থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে আফসার দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আফসার দাদার বাবা মা, ওনার মামা সেই হুজুরের শরণাপন্ন হন। তিনি বলেন যে 1 ঘন্টা একটু সময় দেন, আপনারা একটু বসেন। উনি ওনার ঘরে চলে গেলেন। 45 কি 50 মিনিট পর উনি নাকি আসেন। তো ওনার দিকে তাকাতেই দেখা গেল যে হুজুর একদম ঘেমে একাকার হয়ে গেছেন। হুজুর ভয়ার্ত কণ্ঠে বলে উঠলেন, আমার অনুগত জিনকে দিয়ে আমি খোঁজ নিয়েছি, জিনদের বর্ণনাটা ছিল খুব ভয়ঙ্কর। জিন যখন খবর নেওয়ার জন্য গিয়েছে তখন নাকি ওই জিন দেখেছে যে ওই জিনের সামনে ভয়ঙ্কর একটা সাপ আসছে। সেই সাপটা আকারে অনেক বড়,
2-3টা গরু একসাথে অনায়াসে গিলে ফেলতে পারবে। আর এটার গায়ের বর্ণটা হচ্ছে হলুদ কালো, মানে ঢোড়া সাপ যেরকম হয় ওই রকম। ওই সাপটা ওই জিনকে বলে যে আমি তোকে চিনি, কিন্তু তুই তো আমাকে চিনিস না। আমি মাছ খেকো জিন, তবে আমি আমার জিন গোত্র থেকে বিতাড়িত, পরিবার নিয়ে আলাদা থাকতাম। সব মাছ খেকো জিনেরা আমাকে দেখে ভয় পায়। তুই তো হুজুরের কাছে থাকিস, হুজুরকে রক্ষণাবেক্ষণ করিস, তাই তোকে ছেড়ে দিলাম। হুজুরকে গিয়ে বলবি যে ওরা আমার পরিবার শেষ করছে, আমি ওদের কাউকে ছাড়বো না। এখানে যদি আবার যে আসবে আমার খোঁজ খবর নিতে, তাকেও কিন্তু শেষ করব। আফসারকে আমি এখনো মারি নাই, তবে আজ পূর্ণ তিথিতে ওকেও শেষ করব। এটা নাকি জিনকে বলেছে। আর জিন এসে হুজুরকে বলে, হুজুর এই বিষয়টা খুলে বলেন। এটা শোনার পর আফসার দাদার পরিবারের সদস্যরা কান্নাকাটি শুরু করে দেন। তো হুজুর তাদেরকে সান্ত্বনা দেন যে দেখেন, ধৈর্য ধরেন, আল্লাহর উপর ভরসা রাখেন, দেখি আমি কতটুকু কি করতে পারি। ওর হায়াত থাকলে অবশ্যই বাঁচবে, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। তো হুজুর এদেরকে আশ্বস্ত করেন। আর হুজুর বলেন যে শোনেন, আমি এখন রুকিয়া শুরু করব, তবে মনে রাখবেন ওই জিনটা আপনাদের যে কারো শরীরকে বেছে নেবে, যে কোনো একজনের শরীরকে বেছে নেবে। তবে যার শরীরের উপর জিনটা আসবে আল্লাহর রহমতে তার কোনো ক্ষতি হবে না, এতটুকু নিশ্চিন্তে থাকেন ইনশাল্লাহ। আর চতুর্দিকে আমার অনুগত অনেক জিন থাকবে। এরপর হুজুর যেটা করেন, ভিন্ন ভিন্ন 3টা গোল দাগ কেটে দেন। এর মধ্যে হুজুর একটাই বসেন, অন্যদেরকে বসানো হয়। এরপর হুজুর রুকিয়া শুরু করেন। তবে হুজুর বলে দিয়েছিলেন যে যার উপর ভর করবে, এছাড়া অন্য যারা থাকবেন তারাও কিন্তু ভুলেও এই গণ্ডি থেকে বের হবেন না, তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। তো হুজুর রুকিয়া শুরু করেন। হুজুর তার নিয়মে রুকিয়া করছেন 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 1 ঘন্টার হবে আর কি, এরকম একটা সময় হঠাৎ করে এই আফসার দাদার মামার শরীর হলুদ আর কালো হয়ে উঠছে। একবার হলুদ হয়, একবার কালো হয়। বোঝা যাচ্ছে যে এইবার তার শরীরে ওই জিনিসটা আসছে, অন্যদের কিন্তু আসে নাই। তো মামা কি করলেন, চোখ বন্ধ করলেন। 5 মিনিট পর চোখ খুললেন। সবাই দেখে তার চোখ লাল টকটকে হয়ে উঠেছে। আর মামা সাপের মতো বারবার জিভ বের করছে মুখ থেকে, সাপ যেভাবে বারবার জিভ বের করে না ওইভাবে। হঠাৎ করেই মামার মুখ থেকে একটা চাপা পুরুষ আর নারী কণ্ঠ, মিশ্রিত কণ্ঠ ভেসে ওঠে। বলে ওঠে, এই হুজুর, তোকে না বলছিলাম যে আমাকে বিরক্ত করবি না, তুই তো আমার কথা শুনিস নাই। হুজুর ওদিকে কর্ণপাত না করে উনি তো দোয়া দুরুদ পড়েই যাচ্ছেন। এর ভিতর মামা হঠাৎ করে তার গণ্ডি থেকে বের হয়ে যায়, মানে ওই গোল বৃত্ত থেকে বের হয়ে গেছেন। বের হয়ে আফসার দাদার মা এবং হুজুরের চারপাশ দিয়ে ঘুরছেন আর বলছেন, কি ভাবছিস আমি এই গণ্ডি থেকে বের হতে পারবো না? দেখ কি করি তোদেরকে। হুজুর এটা দেখে বেশ উদ্বিগ্ন হয়ে যান, ওনার শরীর ভয়ে কাঁপতে থাকে। হুজুর আরো জোরে জোরে তেলাওয়াত করছেন। এদিকে আসন্ন বিপদ বুঝতে পেরে আফসার দাদার মা এবং বাবা, ওনারা তো চোখ বন্ধ করে আছেন ভয়ে। সবাই শুনতে পারছিল ওই সময় যে হুজুরের তেলাওয়াতের সাথে সাথে আরো অনেকগুলো কণ্ঠ মনে হচ্ছে একই জিনিস পড়ছে। এইবার মনে হলো যে মামা, যার উপর আসর করেছে ওই জিনটা আর কি, এইবার সে আর বাইরে দিয়ে হাঁটতে পারছে না ওই গণ্ডির। সে একা একাই কোনো একটা শক্তি মনে হচ্ছে তাকে টেনে নিয়ে যাচ্ছে, ওই গণ্ডির মধ্যে গিয়ে সে বসে পড়লো। এইবার বলতে থাকলো, এই হুজুর থাম থাম থাম, আমি আর সইতে পারছি না। হুজুর তখন থেমে গেলেন, কিন্তু চারপাশ থেকে তেলাওয়াতের ধ্বনিটা কিন্তু শোনাই যাচ্ছিল। এবার হুজুর বললেন, কে তুই, এবার বল। তখন মামা জিভটা বের করে বলল, আমার নাম রাকারিয়া। আমাকে মাছ খেকো জিনদের সর্দারও ভয় পায়। ওরা 2 বন্ধু মিলে আমার সন্তান 2টাকে মেরেছে। আরজ আলীকে আমি ওই দিনই শেষ করে দিয়েছি। আর এই আফসার ওই দিন ওর বাবার জন্য বেঁচে যায়। ওর বাবা কোত্থেকে চলে আসে, পরে আমি ছেড়ে দিয়ে চলে যাই। তবে ওকে তো মেরে ফেলবই, মারার জন্য ওকে নিয়েও গেছি আমি। হুজুর তখন বলে, আচ্ছা এরা তোর 2 সন্তানকে কিভাবে মারলো? তখন ওই জিনটা বলে যে ওই দিন আরজ আলী মাছ ধরতে গেলে মাছ রাখার জন্য জালটা ওইটা স্রোতের কারণে ভেসে যাচ্ছিল, তাই সে একটা ইট এনে ওই জালের ভিতরে ফেলে, যাতে করে ভারের কারণে জালটা নিচের দিকে তলিয়ে থাকে। আর ওই সময়ে ওই জিনের বাচ্চা 2টা হলুদ কালো বর্ণের ওই যে ধরা সাপের রূপ ধারণ করে ওখানে মাছ খেতে গিয়েছিল। ওই ইটটা তার ছেলে বাচ্চার উপর মাথায় গিয়ে পড়ে আর কি। আর ওইখানেই নাকি ওই বাচ্চাটা মারা যায়। মেয়ে বাচ্চাটা আহত হলেও বাড়িতে ফেরার সময় অন্য কিছু দুষ্টু জিন নাকি ওই বাচ্চাটাকেও মেরে ফেলে। আর শোকে শোকে তার স্ত্রীও মারা গেছে। তার পরিবার বলতে এখন আর কিছু নাই, এই জন্য ওদের কাউকে ছাড়বো না। এখন
এটা বলছে ওদের কাউকে ছাড়বো না। হুজুর বলে আচ্ছা আরজ আলী তো ভুল করে মারছে বুঝলাম, কিন্তু আফসার কি করছে? জিনের কথা ছিল এরা দুইজন মিলেই তো ওখানে মাছ ধরতো, ওখানে উপস্থিত না থাকলেও ওকে শাস্তি পেতে হবে। তখন হুজুর বলেন আচ্ছা আরজ আলী যে ইটটা ওই জালের উপর রাখছে সে কি দেখছে যে ওইখানে সাপ ছিল? আর সে যদি সাপ মনে করে কাউকে মারতো, ইট মারতো, তাও তো একটা কথা ছিল। সে তো জাস্ট ইটটা জালের উপর রাখছে, সে তার কাজ করছে। এইভাবে যদি মানুষ তার কাজ করা বাদ দিয়ে দেয় তাহলে তো চলবে না, পৃথিবী চলবে না, মানুষের পেট চলবে না। তোরা কোথায় থাকবি, কোন জালের নিচে থাকবি, মানুষ তো তার কাজ করবে। এতে মারা যাওয়ার পর তোরা তো এইভাবে মানুষকে দোষারোপ করতে পারিস না। কোথায় কোন রূপ ধরে থাকবি, মারা যাবি, পরে মানুষের উপর আক্রমণ করবি। মানুষ তো তার সব পেশা ছেড়ে দিয়ে ঘরে বসে থাকবে, তখন কি হবে? এভাবে তো চলতে পারে না। তোর এই যুক্তি আমি মানতে পারলাম না। তুই কি যাবি নাকি ভিন্ন পদ্ধতি আমি অবলম্বন করব? এরপর হুজুর যখন বুঝতে পারলেন যে আসলে পরিবার হারা জিন, তার ভিতর যে ক্ষোভ, এই ক্ষোভটা কিন্তু সাধারণ কথায় যায় না, তখন কিছুটা কৌশল অবলম্বন করেন হুজুর কিছু রুকিয়া শুরু করে দেন। একটা পর্যায়ে জিনটা বলতে থাকে এই থাম থাম থাম, আর সইতে পারছি না, থাম, আমি যাব কিন্তু এইভাবে তো যেতে পারবো না। আমার সন্তানদের জানের বদলা হিসাবে আমি তো কিছু বদলা নেবই। আরজ আলীকে যেহেতু আমি মেরে ফেলছি, আফসারকে আমি নিয়ে গেছি ওই ভেসালের উপরে গিয়ে ওকে পাবি, ওকে আমি দিয়ে দিব। কিন্তু আমাকে আগামীকাল রাতের বেলা একটা কালো গরু, একটা কালো ছাগল, একটা কালো মোরগ একদমে কিনে রাত 12টার পর ওইখানে জবাই করে ফেলে দিয়ে আসবি। তবে হ্যাঁ, আফসার মোল্লার পরিবারের কোনো ক্ষতি না করলেও এই আরজ আলীর পরিবারকে আমি কিন্তু ক্ষতি করবই। এই বলেই নাকি ওই জিনটা চলে যায়। মামা হুট করে পড়ে যান, অজ্ঞান হয়ে যান। তো হুজুর আলহামদুলিল্লাহ বলেন যে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আফসার মোল্লার পরিবারেরও ক্ষতি হবে না, ইনশাল্লাহ আরজ আলীর পরিবারেরও ক্ষতি যাতে না হয় সেই বন্দোবস্ত আমি করব। এরই মাঝে 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। তো হুজুর বলেন যে দ্রুত আমাদেরকে ওই ভেসালের ওখানে যেতে হবে। তবে যেখানে ওনারা ছিলেন ওইখান থেকে ওই মাঝিকান দিয়ে আসতে কিন্তু প্রায় 3 ঘন্টা সময় লাগে। তবে ওনারা আসেন, এসে দেখা যায় এই যে আফসার দাদা ভেসালের 2 সাইডে পা দিয়ে বাঁশ জড়িয়ে ধরে শুয়ে আছেন, তবে ওনার চোখ বন্ধ। ওখান থেকে ওনার উদ্ধার করা হয়। পরদিন যথাযথ নিয়মে কিন্তু জিনের চাওয়া জিনিসগুলো দেওয়া হয়। পরদিন ওখানে গিয়ে অবশিষ্ট কিছুই পাওয়া যায় না। এই যে গরু, ছাগল, তারপরে এই যে মোরগ, এগুলো কিছুই ছিল না। আল্লাহর রহমতে এই আফসার দাদা সুস্থ হতে থাকেন। এই যে আফসার দাদা, উনি 2021 সালে বার্ধক্যজনিত কারণেই মারা গিয়েছেন, কোনো অস্বাভাবিক মৃত্যু ওনার ছিল না। আর ওই যে আরজ দাদা যিনি, ওনার পরিবার কিন্তু কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন বলে জানা যায় না। ওনার পরিবারও স্বাভাবিকভাবেই জীবনযাপন করেছেন, হয়তো ওই জিনটা আর কোনো ক্ষতি করেনি। তবে এই যে গিয়াস ভাই যিনি ঘটনাটি দিয়েছেন, উনি নাকি এই 2025 সালের ফেব্রুয়ারির 23 তারিখে সড়ক দুর্ঘটনায় খুব বাজেভাবে আহত হয়েছিলেন। উনি এখনও অসুস্থ আছেন বেশ কিছুটা। সকলের কাছে উনি দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি যে গিয়াস ভাই যেন উনি আল্লাহর অশেষ রহমতে দ্রুত সুস্থতা লাভ করেন, দ্রুত সুস্থ হয়ে উনি সকলের মাঝে আবার ফেরত আসেন। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি সানি ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 152তম আয়োজনের নতুন আরও একটি ঘটনায়।